সরকারি বাংলা কলেজের রসায়ন অনলাইন ক্লাসে আমি সামিনা তাসনিম রুচিরা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই একটি সুন্দর ঈদ কাটিয়ে সুস্থ সুন্দরভাবে আমরা আজকের ক্লাসটিতে উপস্থিত হতে পেরেছি। আজকের ক্লাসে আমি রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে ক্লাস নিব। আজকের টপিকস মধ্যে আছে আমার প্রথমেই লবণ সেতু। তো প্রথমেই আমরা দেখি লবণ সেতুটা কি। এখানে বোর্ডে আমি একটি চিত্র দিয়ে দিয়েছি। এখানে লবণ সেতু বলতে আমরা কি বুঝবো? লবণ সেতু একটি ডিভাইস বা যন্ত্রাংশ, যেটি একটি ইনভার্টেড ইউ টিউবের মতো, অর্থাৎ একটা উল্টানো ইউ এর মতো একটা টিউব। এর মধ্যে আমরা কি ব্যবহার করি? এর মধ্যে আমরা ব্যবহার করি আয়নিক যৌগ, অর্থাৎ শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, এবং এটি সেমি লিকুইড বা অর্ধ তরল অবস্থায় থাকে এবং এর সাথে কিছু আগার আগার মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে লবণ সেতু কি? লবণ সেতু একটি উল্টানো ইউ এর মতো যন্ত্রাংশ, যার মধ্যে আমরা অর্ধ তরল অবস্থায় আয়নিক যৌগ বা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করি এবং যার সাথে আমরা কিছু আগার আগার মিশ্রিত করে দেই। এবার আসি লবণ সেতুর ধর্ম কি কি। লবণ সেতুর প্রথম যে ধর্ম সেটি হলো এখানে ব্যবহৃত, এখানে আমি লিখলাম লবণ সেতুর ধর্ম। ধর্মের মধ্যে প্রথমেই যেটা আসবে, লবণ সেতুতে ব্যবহৃত যে লবণ সেটাকে হতে হবে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত অর্থাৎ এখানে ঘনমাত্রাটা আমার বেশি থাকতে হবে। কার তুলনায় বেশি থাকতে হবে? এখানে যে ইলেকট্রোড এবং গুলো যে দ্রবণের মধ্যে থাকবে, সেই দ্রবণের তুলনায় লবণ সেতুতে ব্যবহৃত লবণের ঘনমাত্রা বেশি থাকতে হবে, যাতে লবণ সেতু থেকে দ্রবণে আয়ন স্থানান্তরিত হয়, কিন্তু দ্রবণ থেকে লবণ সেতুতে আয়ন স্থানান্তরিত হবে না। এটি হলো এর প্রথম ধর্ম। দ্বিতীয়ত আমরা যে ধর্মটার মধ্যে যাব, এখানে আসবে যে এটি লবণ সেতুতে যে দ্রবণগুলো ব্যবহার করব সেটি ইনার্ট হতে হবে। ইনার্ট অর্থাৎ আমরা বলবো এটাকে নিষ্ক্রিয় হতে হবে। নিষ্ক্রিয় মানে কি? নিষ্ক্রিয় মানে হলো এটি কোনোভাবেই লবণ সেতুতে ব্যবহৃত দ্রবণের সাথে বিক্রিয়ায় যাবে না। অর্থাৎ লবণ সেতুতে আমরা যে সকল লবণ ব্যবহার করব সেটি কোনোভাবেই দ্রবণের যে আয়নের সাথে বিক্রিয়ায় যাবে না, অনেকটা প্রভাবকের মতো, এবং যদি যায়ও সেটা কোনোভাবেই অধক্ষেপ ফেলতে পারবে না। এটি তার দ্বিতীয় ধর্ম। তৃতীয়ত যে ধর্মের মধ্যে আমরা যাব সেটি হলো আমরা লবণ সেতুর মধ্যে আমরা যেটি দেখছি যে এটি একটি বর্তনীকে সম্পূর্ণ করে। এটি একটি বর্তনীকে সম্পূর্ণ করে। কিভাবে সম্পূর্ণ করে? এটি আমরা দেখছি যে দুটো অর্ধকোষ আছে। অর্ধকোষের মধ্যে লবণ সেতুর জন্যই এই বর্তনীটি সম্পূর্ণ হয়েছে। কাজেই লবণ সেতুর একটি প্রধান কাজও এটাও যে এটি একটি বর্তনীকে সম্পূর্ণ করে। এটাও এর ধর্মের একটি অংশ। এছাড়া 4 নম্বরে যদি আমি যাই, 4 নম্বরে গিয়ে আমরা দেখব যে লবণ সেতুর মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো আছে, এদের তড়িৎ পরিবহন ক্ষমতা সমান হবে। তড়িৎ পরিবহন ক্ষমতা অবশ্যই হবে সমান। তড়িৎ পরিবহন ক্ষমতা সমান হবে, অর্থাৎ এটা বলতে আমি কি বোঝাচ্ছি? এটা বলতে আমি বোঝাচ্ছি যে সম পরিমাণ ক্যাটায়ন এবং অ্যানায়ন অ্যানোড অথবা ক্যাথোড প্রকোষ্ঠে স্থানান্তরিত হবে। কাজেই লবণ সেতু ধর্মের মধ্যে প্রথম পাচ্ছি লবণ সেতুর যে লবণ তাকে অবশ্যই সম্পৃক্ত হতে হবে। 2, এগুলোকে অবশ্যই নিষ্ক্রিয় হতে হবে, অর্থাৎ এর অ্যানোড এবং ক্যাথোড প্রকোষ্ঠের দ্রবণের সাথে কোনোভাবেই বিক্রিয়ায় আসতে পারবে না। তৃতীয়ত এটি একটি বর্তনীকে সম্পূর্ণ করে। আমরা দেখতেই পাচ্ছি যে লবণ সেতু ছাড়া এই বর্তনীটি কোনোভাবেই কমপ্লিট হতো না। 4 নম্বর, অবশ্যই লবণ সেতুর ক্যাটায়ন এবং অ্যানায়নের তড়িৎ পরিবহন ক্ষমতা এমন হবে যে সম পরিমাণ আয়ন অ্যানোড বা ক্যাথোড প্রকোষ্ঠে স্থানান্তরিত হবে। এবারে আসি লবণ সেতুর কাজ কি।
লবণ সেতুকে আসলে আমরা যেটা বলবো যে এটা একটা আয়ন কন্ডাক্টর। কাজের মধ্যে এটা প্রথমে যেটা আমরা বলবো এটা একটা আয়ন কন্ডাক্টর। আয়ন কন্ডাক্টর মানে কি? অর্থাৎ এর কাজ আয়ন প্রবাহিত করা। লবণ সেতুর সাথে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই, এটির কাজ শুধু আয়ন প্রবাহিত করা। এবং এখানে বর্তনীর যে অ্যানোড প্রকোষ্ঠ এবং ক্যাথোড প্রকোষ্ঠে যে দ্রবণ আছে তার মধ্যে চার্জ নিরপেক্ষতা বা তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখা। অর্থাৎ লবণ সেতুর কাজই হচ্ছে আয়ন প্রবাহের সাহায্যে বর্তনীর যে দ্রবণ আছে তার মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখা। এটি লবণ সেতুর প্রথম কাজ। এখন দেখা যায় যে এই কাজটা সে কিভাবে করে, অর্থাৎ লবণ সেতুর যে কর্মপদ্ধতি সেটা আসলে কি, অথবা লবণ সেতু যদি না থাকে তাহলে কি হয়। দেখো, যখন আমরা এখানে বর্তনীটি তড়িৎ প্রবাহ না চালাই তখন এখানে প্রকোষ্ঠগুলোতে তড়িৎ নিরপেক্ষতা বজায় আছে। দেখো, এখানে যতগুলো জিঙ্ক আছে ততগুলোই কিন্তু সালফেট আছে, যতগুলো কপার আয়ন আছে ততগুলোই সালফেট আয়ন আছে। অর্থাৎ এই দুই প্রকোষ্ঠে দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় আছে। তড়িৎ প্রবাহ চালানোর সাথে সাথে কি হয় আমরা জানি, অ্যানোড প্রকোষ্ঠে জারণ হয়, অর্থাৎ জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে, জিঙ্ক 2+ পরিণত হবে। এই ইলেকট্রনটা কি করবে, ইলেকট্রনটা দেখো এই তার বেয়ে এই যে যাচ্ছে সে ক্যাথোডে চলে যাবে, ঠিক আছে। আর যে জিঙ্ক দ্রবণটা কি হবে, জিঙ্ক দ্রবণটা সে কোথায় চলে আসবে, দ্রবণে চলে আসছে। এই যে দেখো সে দ্রবণে চলে আসছে। এইভাবে এই যে ইলেকট্রনটা সে কে গ্রহণ করবে, ক্যাথোডে যে কপারের যে আয়ন আছে সে এই ইলেকট্রনের সাথে যুক্ত হবে, অর্থাৎ কপার 2+ এই দুইটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে কি পরিণত হবে, কপার ধাতুতে পরিণত হবে এবং ক্যাথোডের গায়ে জমতে শুরু করবে। ফলে এখান থেকে কিন্তু একটা কপার কিন্তু আমি অলরেডি সরিয়ে ফেলেছি, একটা কপার কিন্তু কমে গেল, কারণ সেই কপারটা কি করেছে, ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে কপার ধাতুতে পরিণত হয়ে কপার যে ইলেকট্রনে জমতে শুরু করেছে। এইভাবে যত সময় যাবে জিঙ্ক থেকে তত ইলেকট্রন কি হবে, ক্যাথোডের দিকে যাবে এবং জিঙ্ক থেকে তত জিঙ্ক আয়ন কোথায় চলে আসবে, দ্রবণে চলে আসবে। অর্থাৎ আমি এখানে বলতে পারি এখানে সাম্যাবস্থাটা আমার কোন দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে চলে যাবে। কারণ জিঙ্ক থেকে ক্রমাগত ইলেকট্রন কি হতে থাকবে, আমার নির্গত হতে থাকবে। তাহলে এই হলো আমার ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম শিফট করছে কোন দিকে, দেখো ইকুইলিব্রিয়াম শিফট করছে এই দিকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে। এই জায়গায় কি হচ্ছে, যত ইলেকট্রন আসছে কপার আয়ন তত ইলেকট্রনের গ্রহণ করছে, অর্থাৎ এই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম শিফট করছে আমার রাইট হ্যান্ড সাইডে। অর্থাৎ এইখানে আমার ইকুইলিব্রিয়াম বা আমার যেটাকে সাম্যাবস্থা বলি সেটা আমার শিফট করছে কোন দিকে, রাইট হ্যান্ড সাইডে, এটা যাচ্ছে রাইটে। অর্থাৎ যত সময় যাচ্ছে কপার আয়ন তত ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে কপারে পরিণত হচ্ছে এবং যত সময় যাচ্ছে জিঙ্ক থেকে তত ইলেকট্রন নির্গত হচ্ছে, ফলে এখানে এটা শিফট করছে আমার লেফট হ্যান্ড সাইডে। এইভাবে দেখো এখন কিন্তু কোনোভাবেই আর দ্রবণে আমার তড়িৎ নিরপেক্ষতা বজায় নাই। এখানে দেখো একটা +2 চার্জ বেশি হয়ে গিয়েছে, এখানে দেখো এখানে কপার একটা কম পড়ে গিয়েছে, অর্থাৎ এখানে এটাই হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে তড়িৎ ঋণাত্মক হয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে এ হয়ে যাচ্ছে তড়িৎ ধনাত্মক। অর্থাৎ এদের মধ্যে একটা সুস্পষ্ট বিভব পার্থক্য তৈরি হচ্ছে। এর ফলে কি হয়, এর ফলে এইভাবে যেতে যেতে বিক্রিয়াটি একসময় থেমে যায়, অর্থাৎ সাম্যাবস্থায় চলে যায়। আমরা জানি সাম্যাবস্থায় চলে গেলে কি হয়, বিক্রিয়াটা দৃশ্যত বন্ধ হয়ে যায়। এখন যখন সাম্যাবস্থায় চলে যায় তখন ভোল্টেজ কোথায় চলে যায়, 0-তে ড্রপ করে এবং একটা সময় বিক্রিয়া বন্ধ হয়ে কোষ বর্তনীর কাজটা বন্ধ হয়ে যায়, কোষের বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়। এখন দেখো লবণ সেতুর কাজটা এখানে কি, লবণ সেতু কি করে, এখানে যখন ধনাত্মক চার্জটা বেড়ে যাচ্ছে লবণ সেতু এইখানে নাইট্রেটকে, এই দেখো নাইট্রেট আয়নগুলো এরা এইখানে অ্যানোড প্রকোষ্ঠে চলে এসে কি করে, এই জিঙ্কের সাথে যুক্ত হয়। জিঙ্কের সাথে যুক্ত হয়ে এরা কি তৈরি করবে, জিঙ্ক সাথে নাইট্রেট আয়নগুলা যুক্ত হয়ে অবশ্যই এখানে কি তৈরি করবে, জিঙ্ক নাইট্রেট তৈরি করবে, জিঙ্ক নাইট্রেট আমার তৈরি করবে, এখানে জিঙ্ক নাইট্রেট তৈরি করবে।
ফলে এইখানে যে ধনাত্মক যে পজিটিভিটি যে বেড়ে গিয়েছিল সেটা প্রশমিত হয়ে যাবে। এই ক্ষেত্রে উল্টাটা হয়েছিল, যেহেতু কপার আয়ন আমার কমে যাচ্ছে, এখানে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে গিয়েছিল। ফলে এইখানে কারা আসবে, এইখানে এই পটাশিয়াম আয়নগুলো এই জায়গায় আসতে শুরু করবে, এসে এইখানে কি করবে, পটাশিয়ামগুলো সালফেটের সাথে যুক্ত হয়ে কি করবে, পটাশিয়াম সালফেট তৈরি করবে। আর এই ক্ষেত্রে জিঙ্কের সাথে কে যুক্ত হচ্ছে, নাইট্রেট যুক্ত হচ্ছে। এই দেখো, জিঙ্কের সাথে নাইট্রেট যুক্ত হয়ে জিঙ্ক নাইট্রেট তৈরি হচ্ছে। ফলে এখানে যে ভারসাম্য তৈরি হয়েছিল, হীনতা তৈরি হয়েছিল, সেটা প্রশমিত হবে। এবং এই ক্ষেত্রে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল তড়িৎ ঋণাত্মকতার জন্য, পটাশিয়াম আয়নের জন্য সেটা প্রশমিত হয়ে যাবে। এর ফলে আমার দুইটা দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা পুনরায় বজায় হবে এবং কোষ বিক্রিয়াটি সম্পূর্ণভাবে চলতে থাকবে। এইভাবে আমার লবণ সেতু আমার একটি বর্তনীতে বা একটি কোষ বিক্রিয়ায় আমার বিক্রিয়ার চলাতে, সুষমভাবে বিক্রিয়াটি চলাতে সাহায্য করে। খেয়াল রাখবে, আমরা লবণ সেতুতে কি কি ব্যবহার করতে পারি আমি আগেই বলেছি। এখানে কিন্তু সব আয়নিক যৌগ বা শক্তিশালী তড়িৎ বিশ্লেষক ব্যবহার করা যাবে না, তাদেরই ব্যবহার করা যাবে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা সমান, যেমন পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি। এখন দেখো, যদি এখানে অধক্ষেপ পড়ে যায় তাহলে কি সমস্যাটা হয়, এবার আমরা একটু দেখি। অধক্ষেপ পড়লে কি হয়, ধরো তুমি এখানে জিঙ্কের জায়গায় একটা সিলভার ইলেকট্রন নিলা এখানে, তাহলে জিঙ্কের জায়গায় তখন কি জমতে শুরু করবে, অবশ্যই সিলভার আয়ন জমতে শুরু করবে। এবং ক্লোরাইডের সাথে যদি এখানে আমরা পটাশিয়াম ক্লোরাইড নেই লবণ সেতুতে, তাহলে এই ক্ষেত্রে সিলভার আয়ন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সিলভার ক্লোরাইড, এবং আমরা জানি এটি অধক্ষেপ তৈরি করবে। খেয়াল করবে, অধক্ষেপ কখনো দ্রবণের অংশ না, কাজেই এটি নিচে পড়ে থাকবে, কিন্তু আমার যে অধক্ষেপের ইমব্যালেন্স যেটা তৈরি হয়েছিল সেটা সেই অবস্থাতেই থাকবে। তাহলে তোমরা বলতেই পারো যে জিঙ্কের ক্ষেত্রে হয়নি কেন, জিঙ্ক নাইট্রেট বা জিঙ্ক ক্লোরাইডের ক্ষেত্রে, কারণ এরা দ্রবণীয়। যেহেতু এরা দ্রবণীয়, এই কারণে এটি আমার সাম্যাবস্থায় বা এটি আমার যে নিউট্রালিটিতে বজায় রাখতে কোনো সমস্যা তৈরি করে না। এই হলো আমার লবণ সেতুর অংশটি। এখন গাণিতিক সমস্যা শুরু করার আগে তোমাদের আমার আরেকটি সমীকরণ একটু পড়াতে হবে আজকে। সেটি হলো নার্স্ট ইকুয়েশন। নার্স্ট ইকুয়েশনকে আমরা বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, কিসের জন্য, তড়িৎ রসায়নের ক্ষেত্রে। এটাকে আমরা এইভাবে লিখি, NERNST, নার্স্ট ইকুয়েশন। ইনি একজন জার্মান সায়েন্টিস্ট, ওনার নাম অনুসারে নার্স্ট ইকুয়েশন আমরা নামকরণ করেছি। এখন নার্স্ট ইকুয়েশনের কেন প্রয়োজন হয়, এখন পর্যন্ত আমরা একটা কোষ বিভব যখন করি, গণনা করি, কিভাবে করেছি, সেটা যেভাবেই করি না কেন আমরা সবসময় অক্সিডেশন প্লাস E0 রিডাকশন এভাবে করি। এবং দেখো, প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড অবস্থায় আছে, অর্থাৎ প্রমাণ অবস্থায় আছে। অর্থাৎ আমরা প্রমাণ অবস্থায় একটা কোষের কোষ বিভব নির্ণয় করতে এখন পর্যন্ত আমরা শিখে গেছি। এখানে যদি হয় অ্যানোডের ক্ষেত্রে, এবং তাহলে এইটা কার ক্ষেত্রে হবে, এইটা হবে ক্যাথোডের ক্ষেত্রে। এখন সব সময় কি আমার স্ট্যান্ডার্ড অবস্থায় বা প্রমাণ অবস্থায় একটা দ্রবণ থাকবে, কার্যত থাকবে না। বরং একটা বিক্রিয়া শুরুর সাথে সাথেই কি হয়, এর যে ঘনমাত্রা, এর যে টেম্পারেচার কিংবা গ্যাসীয় অবস্থায় এর যে চাপ, এটা পরিবর্তিত হতে শুরু করে। সেই ক্ষেত্রে আমার কিন্তু কোনোভাবেই প্রমাণ অবস্থা আর থাকে না। এখন বিজ্ঞানী নার্স্ট কি করলেন, উনি করলেন যেটা, যে অপ্রমাণ অবস্থায় থাকা একটি ইলেকট্রোডের কোষ বিভবের সাথে ওই ইলেকট্রোডেরই প্রমাণ অবস্থায় থাকা কোষ বিভবের একটি সম্পর্ক তৈরি করলেন। সেটি কিভাবে তৈরি করলেন, যেহেতু এটি একটি ইলেকট্রোডের ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা বলি একক ইলেকট্রোড বিভব, বা আমরা এটাকে বলি সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল। এখন আমরা যদি একটা ড্যানিয়েল সেল কল্পনা করি, তাহলে এর অ্যানোডের ক্ষেত্রে কি হয়, জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন যে জিঙ্ক 2+ তৈরি হয়। হ্যাঁ, কোথায়, এটা অ্যানোডের ক্ষেত্রে। এখন
এই কোষটি যদি অপ্রমাণ অবস্থায় থাকে তাহলে এর জারণ বিভব কিভাবে আমরা বের করব নার্নেস্টের মতামত অনুযায়ী। উনি বললেন যে এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, অপ্রমাণ অবস্থায়, এখানে লিখে দিচ্ছি, অপ্রমাণ অবস্থায় জারণ বিভব কিভাবে, আমি এখানে কোনো উপরে কোনো ইয়ে দেইনি, দেখো কোনো স্ট্যান্ডার্ডের চিহ্ন দেইনি, যেহেতু এটা জারণ তাই আমি এভাবে লিখছি জিঙ্ক বাই জিঙ্ক 2+ সমান সমান ওই ইলেকট্রোডেরই প্রমাণ অবস্থায় জারণ বিভব, দ্যাট ইজ ই স্ট্যান্ডার্ড জিঙ্ক বাই জিঙ্ক 2+ মাইনাস RT NF লন অফ উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখানে আমার ই নট যদি দেই জিঙ্ক বাই জিঙ্ক 2 মাইনাস RT NF লন অফ উৎপাদকে জিঙ্ক 2+ আর বিক্রিয়ককে জিঙ্ক। এখন আমরা জানি যে এখানে প্রমাণ অবস্থায় একটি কঠিন পদার্থের সক্রিয়তা হয় 1, অর্থাৎ এখানে জিঙ্কের মান হবে 1, অর্থাৎ এটিকে আমরা বাদ দিয়ে দিতে পারি। কেন? প্রমাণ অবস্থায় কঠিন পদার্থের সক্রিয়তা হয় 1। এখানে আর কি? আর হলো আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক 8.314 ইন্টু জুল পার কেলভিন পার মোল। টি প্রমাণ পরম তাপমাত্রা যেটা হলো আমার কত 298 কেলভিন। এফ কি? এফ হলো আমার 1 কুলম্ব পার মোল, অর্থাৎ 1 মোল ইলেকট্রনের চার্জ। আবার বলছি, এফ কি? কুলম্ব পার মোল, অর্থাৎ 1 মোল ইলেকট্রনের চার্জ, যেটা আমরা জানি 96,500 কুলম্ব। হ্যাঁ, আর এখানে জিঙ্ক দিয়ে আমি কি বোঝাচ্ছি? এখান দিয়ে আমি বোঝাচ্ছি সক্রিয় ভর অথবা মোলার ঘনমাত্রা আয়নের জন্য। এখন এটাকে আমি পরবর্তীতে এইভাবে লিখতে পারি, ই নট জিঙ্ক বাই জিঙ্ক 2+ মাইনাস RT NF ন্যাচারাল লগ অফ, শুধু আমি লিখলাম জিঙ্ক 2+, কারণ এটা সক্রিয়তা 1। এন কি? গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা। এখানে আমার বর্জিত ইলেকট্রনের সংখ্যা হলো 2, কাজে এন এর মান হবে 2। তাহলে এটা হলো, দেখো, অপ্রমাণ অবস্থায় থাকা একটি কোষের বিভবের সাথে প্রমাণ অবস্থায় থাকা একটি কোষের বিভবের আমি সম্পর্কিত করলাম। এবার আমি দেখি ক্যাথোডের ক্ষেত্রে আমার কি হচ্ছে। ক্যাথোডের ক্ষেত্রে আমার যেটা যাবে, এখানে আমি ক্যাথোড দিচ্ছি, ক্যাথোডের ক্ষেত্রে আমার কপার 2 থাকবে, কপার 2+, দুটা ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হবে? কপারে পরিণত হবে। কাজে এইখানে আমার অপ্রমাণ অবস্থায় থাকা বিজারণ বিভব, এখানে আমি যেহেতু বিজারণ বিভব কপার 2 বাই কপার হবে, এটাকে আমি সম্পৃক্ত করব কার সাথে? প্রমাণ অবস্থায় থাকা ওই ইলেকট্রোডেরই বিজারণ বিভব, দ্যাট ইজ কপার 2 বাই কপার মাইনাস RT আগের মতো NF লন অফ, এখানে আমার উৎপাদকে কপার, তাহলে এখানে হবে কপার, আর আমার বিক্রিয়ককে কপার 2+। আমরা জানি যে প্রমাণ অবস্থায় থাকা কঠিন পদার্থের সক্রিয়তা 1, কাজে এখানে আমরা এটাকে মুছে দিতে পারি, এখানে শুধু হবে 1। এন এর মান কত? এখানে গৃহীত ইলেকট্রনের সংখ্যা 2, কাজে এন এর মান হবে 2। এখন আমরা দুটো অর্ধকোষের সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল বের করলাম কোন অবস্থায়? অপ্রমাণ অবস্থায়, তাই তো, অপ্রমাণ অবস্থায়। এখন নার্নস্কি যেটা করলেন যে একটা তড়িৎ রাসায়নিক কোষের জন্য একটা উভমুখী বিক্রিয়া কল্পনা করে পুরো কোষটির জন্যই কি করলেন উনি? অপ্রমাণ অবস্থায় থাকা কোষ বিভবটা বের করলেন। সেটা কিরকম? সেটা এইভাবে আমরা দেখাতে পারি, যে আমি যদি এরকম করে দেখাই যে ড্যানিয়েল সেলের ক্ষেত্রে কি হয়? জিঙ্ক প্লাস কপার 2+, উভমুখী বিক্রিয়া, জিঙ্ক 2+ যাবে, প্লাস হবে কি? কপার। তাহলে এইখানে আমরা পুরো সেলটির জন্য ই সেল আমরা ব্যবহার করব। এটা কি অবস্থায়? এটা অবশ্যই অপ্রমাণ অবস্থায়। তাহলে সেটা কার সমান হবে? প্রমাণ অবস্থায় যে তার কোষ বিভব ছিল, দ্যাট ইজ ই নট সেল মাইনাস RT বাই NF লন অফ উৎপাদের ঘনমাত্রা জিঙ্ক 2+, কপার একক সক্রিয়তা বিশিষ্ট, ডিভাইডেড বাই
আমার বিক্রিয়কের ঘনমাত্রা, দ্যাট ইজ কপার 2+। এই আর ই নট সেলের মান আমরা কোথা থেকে পাবো? ই নট সেলের মান একটু আগে আমরা পেয়েছি, এটা আমরা ই সেল অক্সিডেশন এবং ই সেল যেটাকে আমরা বলেছিলাম ই সেল রিডাকশন, অর্থাৎ একটু আগে যে মান দুটো আমরা সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল যেটা মান বের করেছিলাম সেই দুটোর যোগফল হবে এই মানটা। কিংবা আমরা এভাবেও লিখতে পারি এটাকে যে ই নট জিঙ্ক বাই জিঙ্ক 2 জারণ মান প্লাস ই নট কপার 2 বাই কপার অর্থাৎ বিজারণ মান মাইনাস আর টি বাই এন এফ লন অফ এখানে আসবে জিঙ্ক 2+ বাই কপার 2+। এখন দেখো তাহলে আমি কি করলাম, অপ্রমাণ অবস্থায় থাকা একটি কোষ বিভবের সাথে প্রমাণ অবস্থায় থাকা ওই সম্পূর্ণ কোষটিরই আমি বিভবের একটা তুলনা করে অপ্রমাণ অবস্থায় থাকা কোষ বিভবের মান বের করতে পারলাম। আর টি এবং এফ এর মান যদি বসাই তাহলে এই মানটা আসে ই নট সেল আদর্শ অবস্থায় যে তার কোষ বিভব মাইনাস 0.0592 বাই 9 লগ অফ কিউ। কিউকে বলি আমরা কি? কিউ হলো আমার যে বিক্রিয়া কোশেন্ট বা রাসায়নিক কোশেন্ট। আর এই অংশটাকে আমরা কি বলবো? আর টি বাই এন অফ। এই অংশটা হলো যেই পরিমাণ কাজ বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়েছে, আর টি বাই এন এফ লন। এই অংশটা আসলে কি? যেই পরিমাণ কাজ বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়েছে। যেহেতু এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ, তাহলে এইখানে শক্তিটা কি থাকবে? এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়েছে, অর্থাৎ যেই পরিমাণ রাসায়নিক শক্তিকে আমরা বৈদ্যুতিক কাজে পরিণত করতে পেরেছি, সিস্টেমের যতটুকু শক্তিকে আমরা কাজে পরিণত করতে পেরেছি, সেটাই মান হলো আমার আর টি বাই এন এর লন অফ Zn2 বাই কপার 2+। হ্যাঁ, এবং অর্থাৎ এখানে যে আমার তড়িৎ রাসায়নিক কোষের যতটুকু রাসায়নিক শক্তিকে আমরা কিসে পরিণত করেছি? তড়িৎ শক্তিতে পরিণত করেছি। তাহলে কাজটা কি হয়েছে? অবশ্যই কাজটা হয়েছে বৈদ্যুতিক কাজ। তাহলে বিক্রিয়াকালে সম্পূর্ণ যে বৈদ্যুতিক কাজ সেটাকে আমরা বলতে পারি যে এই অংশটা দিয়ে নার্নস্ট বোঝাতে চেয়েছেন। কাজে এই যে শেষ পর্যন্ত আমরা যে রিঅ্যাকশনটাতে আসলাম, এটাই হলো বিখ্যাত নার্নস্ট ইকুয়েশন। ই সেল দ্যাট ইজ ই নট সেল মাইনাস 0.0592 বাই এন লগ অফ কোশেন্ট, বা এই কোশেন্ট বলতে আমরা কি বোঝাই? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। অর্থাৎ আমরা যে কোষের আমরা তড়িৎ প্রমাণ অবস্থায় নেই, তার কোষ বিভব বের করতে হলে আমাকে এই সূত্রটা ব্যবহার করে বের করতে হবে। এই হলো আমার নার্নস্ট ইকুয়েশন। এখন আমরা কিছু গাণিতিক অঙ্কের মধ্যে চলে যাই। কিছু অঙ্ক আমাদের আজকে দেখতে হবে। অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে আর জিনিসটা আরো তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হবে। এই বোর্ডটা একটু সরিয়ে দিচ্ছি। এখন দেখো, এখানে আমি তোমাদের একটি চিত্র দিয়ে দিয়েছি। এই অঙ্কটা একটু খেয়াল করো। এখানে একটি কোষ দেয়া হয়েছে। এখানে MnO3 2 বোঝা যাচ্ছে এমটি দ্বিযোজী, এবং এখানে M প্রাইম NO3 অর্থাৎ এমটি একযোজী। উভয়ের বিজারণ বিভব দেয়া আছে। প্রথমটির ক্ষেত্রে M2+ বাই M সমান 0.25 ভোল্ট, এবং তার আরেকটির ক্ষেত্রে M+ বাই M প্রাইম সমান 0.7999 ভোল্ট। হ্যাঁ, এখন এখানে তোমাকে গয়ের কোশ্চেন দিল যে কোষ বিভব সহ বিক্রিয়াটি দাও। যে কোষ বিক্রিয়া উল্লেখ করে কোষটির ইএমএফ নির্ণয় করো। কোষ বিক্রিয়া সহ ইএমএফ নির্ণয় করো। এইটা যদি আসে তাহলে তোমরা কিভাবে বের করবে? এটা গয়ের কোশ্চেন, অর্থাৎ তোমার নাম্বার হচ্ছে 3। এখানে দেখো কোনো ঘনমাত্রা দেয়া নেই। যেহেতু কোনো ঘনমাত্রা দেয়া নেই, তাহলে নার্নস্ট ইকুয়েশন এখানে ব্যবহার করা যাচ্ছে না। কোষ বিক্রিয়াতে 2 নম্বর, ইএমএফ এ 1 নম্বর। কাজে প্রথম আমাকে কোষ বিক্রিয়াটা দেওয়া হবে, অর্থাৎ এম। অ্যানোডে কি হবে? অ্যানোডে আমার কি আসবে? এম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে? M2+ এ পরিণত হবে। আর ক্যাথোডে গিয়ে কি হবে? ক্যাথোডে কে ছিল? M+। হ্যাঁ, M+, এখানে একটা প্রাইম হবে, এখানে M প্রাইম প্লাস দিলাম। সে কি করবে? এই ইলেকট্রনটা সে গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হবে? M প্রাইমে পরিণত হবে। যেহেতু এখানে দুটো ইলেকট্রন আছে, কাজে আমরা কি করব? এদেরকে সবগুলোকে আমি 2 দিয়ে গুণ করে দেব।
এখন আমরা যদি যোগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে কি m প্লাস 2m প্রাইম, এখান থেকে আমরা কিসে যাব m 2 প্লাস যোগ 2m, এখানে একটা 2 প্লাস থাকবে, এখানে 2m প্রাইম। এইভাবে এটা একটা বোর্ড কোশ্চেনে এসেছিল। তাহলে এইখানে আমার দেখা যাচ্ছে এই হলো আমার কোষ বিক্রিয়া। প্রথমত অ্যানোডের ক্ষেত্রে m দুটো ইলেকট্রন মেটাল দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে 2 প্লাসে পরিণত হয়েছে। পরবর্তীতে যে ক্যাথোডের যে m প্লাসটি সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে আবার ধাতুতে পরিণত হয়ে ক্যাথোডের গায়ে জমতে শুরু করেছে। এদের বিজারণ বিভব দেওয়া আছে, কাজে এই ক্ষেত্রে ইএমএফ বের করার নিয়মটা কি হবে? স্ট্যান্ডার্ড অবস্থায় ই সেল সমান ই ক্যাথোড রিডাকশন মাইনাস ই অ্যানোড রিডাকশন। এই হলো আমার, এইভাবে আমার বের করতে হবে। দুটো মানই দেওয়া আছে এখানে। তাহলে আমার এখানে ক্যাথোডে কে ব্যবহার হচ্ছে m প্রাইম, তাহলে এখানে আসবে যেহেতু প্লাস 0.799 মাইনাস মাইনাস 0.25 মাইনাস 0.25, তাহলে আলটিমেটলি দুটোর কি হচ্ছে আমার যোগ হয়ে যাচ্ছে। তাহলে যোগ হবে প্লাস 1.049 ভোল্ট। অর্থাৎ এইখানে যেহেতু ঘনমাত্রা দেয়া নেই, আমরা এইভাবেই বিক্রিয়াটি সম্পন্ন করতে পারলাম। এবারে আমি এখানে একটা ঘনমাত্রা যোগ করে দিয়েছি, এখানে দিলাম 1 মোলার দ্রবণ এবং এখানে আমি দিলাম 2 মোলার দ্রবণ। এখানে তোমার এই পরীক্ষাটা এই কোশ্চেনটা আসলো, ইএমএফ শুধু নির্ণয় করো আসলো এবং মার্কস তোমার 2, অর্থাৎ ক্ষয়ের কোশ্চেন। এখানে তোমার ক্ষয়ের কোশ্চেন আসতেছে। এখন যখন ক্ষয়ের কোশ্চেন আসবে তখন তুমি আর্নাস্ট ইকুয়েশন ব্যবহার না করলেও তোমার হবে, সেই ক্ষেত্রে তুমি এই ইকুয়েশনটা ব্যবহার করলেও তোমার মার্কস তুমি পেয়ে যাবে। যেহেতু এখানে 2 মার্কস ছিল, ঘনমাত্রা দেওয়া আছে, তারপরেও কিন্তু আমি এভাবেই ব্যবহার করলাম। এভাবেই আমি বিক্রিয়ার যে ই সেলটা ইনট সেলটা অর্থাৎ কোষ বিভবটা আগের মতো সিস্টেমেই আমি বের করে ফেললাম, যেহেতু এটা ক্ষয়ের কোশ্চেন 2 নম্বর। এবারে দেখো এই কোশ্চেনটাই হয়ে গেল আমার যদি 3-এ চলে যায়, 3 নম্বর, অর্থাৎ যদি এটা গয়ের কোশ্চেন হয়ে যায়। এইবারে অবশ্যই তোমাকে কি করতে হবে? নার্স ইকুয়েশন ব্যবহার করতেই হবে। আমি বই থেকে তোমাদের একটি কোশ্চেন দিয়ে দিচ্ছি। এখান থেকে যেমন এখানে একটা কোশ্চেন এসেছিল 1 মোলার ফেরাস সালফেট, 1 মোলার ফেরাস সালফেট, আর এখানে ছিল 2 মোলার কপার সালফেট, এখানে ছিল 2 মোলার কপার সালফেট। এখানে যে এককটা ছিল বিজারণ বিভবটা ছিল সেটা হবে ফেরাস 2 বাই ফেরাস, অর্থাৎ বিজারণ বিভব দুই ক্ষেত্রেই এটা আমার ছিল 0.44 ভোল্ট মাইনাস 0.44 ভোল্ট, এবং কপারের ক্ষেত্রে আমরা জানি সেটা কত। এখানে আমার আসতেছে যে কপার 2 বিজারণ বিভব দুই ক্ষেত্রেই বাই কপার সমান প্লাস 0.34 ভোল্ট। অর্থাৎ এখানে তোমার ঘনমাত্রাও দেয়া আছে, বিজারণ বিভবও দেয়া আছে। এই ক্ষেত্রে ইএমএফ নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের নার্স ইকুয়েশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করে ফেলি। তাহলে এখানে হবে ই সেল মাইনাস ই নট সেল মাইনাস আর টি এন এফ লন অফ, আমার কিসের দিয়েছিল এখানে লন দিয়ে আমি দিলাম, এখানে হলো কিউ বিক্রিয়া কোশ্চেন। এই বিক্রিয়াটা আসলে কিভাবে আসছে? আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাসে পরিণত হয়েছিল এবং কপার 2 দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। কাজেই ই সেল আমি দিয়ে দিলাম। এখন ই নট সেল আমরা কিভাবে ব্যবহার করব? ই নট সেল অবশ্যই ব্যবহার, যদি আমি ক্যাথোড দিয়ে ব্যবহার করি তাহলে এটা আসবে এরকম ই রিডাকশন বিজারণ ক্যাথোড মাইনাস ই রিডাকশন বা বিজারণ অ্যানোড, এটা মাইনাস আর টি বাই এফ, সেটা সমান সমান আমরা জানি 0.0592, আর এন এর মান এখানে দুটো ইলেকট্রন দেখা যাচ্ছে, আমরা স্থানান্তরিত করেছি 2, আর এখানে লগ অফ কত আসবে? এখানে তাহলে আমার প্রোডাক্টের মধ্যে কে যাচ্ছে? প্রোডাক্টের মধ্যে আমার যাবে, এখানে ঘনমাত্রা দেখো দেয়া আছে, তাহলে প্রোডাক্টে আমার আসতেছে কপার, যেহেতু আসতেছে তাহলে এখানে Cu2 প্লাস ঘনমাত্রা বাই
Fe2+। তাহলে এখানে দুটোরই মান দেওয়া আছে, তাহলে আমার ক্যাথোডের কত আসবে 0.34, অ্যানোডের কত -0.44, অর্থাৎ এখানে প্লাস হয়ে যাবে কারণ আমার মানটা আসতেছে -0.44। এটা হলো অ্যানোডের বিজারণ বিভব, এভাবে রেখে দিলাম -0.0592 বাই 2 লগ অফ কপারের ঘনমাত্রা কত 2, আর আয়রনের ঘনমাত্রা ফেরাস সালফেটের ঘনমাত্রা 1, সো 2/1। এইভাবে আমার যে মানটা আসবে সেটা তোমরা দেখবে, এই মানটা আসবে 0.78 ভোল্ট, 0.78 ভোল্ট। তাহলে এইখানে কিন্তু আমি নার্স ইকুয়েশন ব্যবহার করে আমি কাজটা করলাম। হ্যাঁ, যে ডিডাকশন এই দুটোর থেকে আমি নার্স ইকুয়েশন ব্যবহার করলাম। এখন এটা গয়ের কোশ্চেন আসলো এইরকম, যদি বি পাত্রটি যদি আয়রন নির্মিত হয় তাহলে কোষটির স্থায়িত্ব কিরূপ হবে। আবার বলি, বি পাত্রটি যদি, এটা এ পাত্র, এটাকে আমি এ পাত্র ধরি এবং এটাকে আমি বি পাত্র ধরি, বি পাত্রটি যদি আয়রন নির্মিত হয় তাহলে এই কোষের স্থায়িত্ব কি হবে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছে যে একটা আয়রনের পাত্রে তুমি কপার সালফেট রাখতে পারবে কিনা। এখন খেয়াল করবে, পাত্র সবসময় কি হিসাবে থাকবে, অ্যানোড হিসাবে থাকবে। সেটা যেই মৌল দিয়ে তৈরি হোক না কেন, পাত্র সবসময় অ্যানোড হিসাবে থাকবে। কাজে এটা যদি বি পাত্রটি আয়রন নির্মিত হয় তাহলে অবশ্যই তোমার কি হবে, এই আয়রনটি সবসময় কি হিসাবে কাজ করবে, অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে পাত্রীকে এখানে কপার সালফেট, অবশ্যই কপার সালফেট তাহলে ক্যাথোড হিসাবে কাজ করবে। কাজে তোমাদের যদি এরকম কোনো যেরকমই কোশ্চেন আসুক যে পাত্রে জিঙ্কের পাত্র, কপারের পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র, পাত্র অলওয়েজ অ্যানোড, পাত্রে সবসময় জারণ বিক্রিয়া সম্পন্ন হবে এবং যার যেখানে দ্রবণটি আছে সে ক্যাথোডে পরিণত হবে। এখন এটা স্থায়িত্ব যদি আমরা দেখি, এখানে আমরা ইনট সেল স্ট্যান্ডার্ড অবস্থায় দেখব। এখানে আমি কিভাবে করব, আগের মতোই আমি রিডাকশন দিয়ে করি, তোমরা অক্সিডেশন যোগ রিডাকশন দিয়েও করতে পারো। হ্যাঁ, এখানে ই নট ক্যাথোড অফ রিডাকশন মাইনাস ই নট অ্যানোড অফ রিডাকশন। আমি আগে বলেছি পাত্রকে এখানে আয়রন, তাহলে পাত্রের এখানে কি বিজারণ বিভব কত দেওয়া আছে -0.44, তাহলে এখানে আমি দিলাম -0.44। এটা কার, এটা হলো অ্যানোডের মাইনাস, আর কপারেরটা তো আমরা জানি কপারের বিজারণ বিভব কত 0.034। অবশ্যই এটা কিসে আমরা মানটা নিচ্ছি, ভোল্টে। দুটো যখন যোগ করি তাহলে আসবে কি 0.78 ভোল্ট। যেহেতু এটা প্লাস সাইন, অবশ্যই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। যখন প্লাস সাইন আসবে তখনই আমরা বলবো স্থায়িত্ব কি হবে, স্থায়িত্ব হ্রাস পাবে, স্থায়িত্ব হ্রাস পাবে। স্থায়িত্ব হ্রাস পাবে মানে বলতে আমরা কি বোঝাচ্ছি, অর্থাৎ বি পাত্রটি যদি আয়রন নির্মিত হয়, অর্থাৎ একটি আয়রনের পাত্রে কপার সালফেট যদি আমরা রাখি, সেই ক্ষেত্রে পাত্রটি দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ছিদ্র হয়ে যাবে। কাজে এই ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারবো না। এখন দেখো আরেকটি কোশ্চেন আসছে, সেটি বলেছে যে কোষের উদ্দীপক দুটি দ্রবণ যদি স্থান পরিবর্তন করে, কোষের উদ্দীপক দ্রবণ দুটি স্থান পরিবর্তন করলে স্থায়িত্ব কিরূপ হবে। দেখো দ্রবণ স্থানান্তরিত করতে বলেছে, পাত্র কিন্তু স্থানান্তরিত হয় নাই। কাজে সেই ক্ষেত্রে আমার উল্টা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার চলে আসবে কি ফেরাস সালফেট স্থান পরিবর্তন করে, আর এখানে চলে আসবে কে কপার সালফেট। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি একটা কপার পাত্রে ফেরাস সালফেট রাখা যায় কিনা, দ্রবণ স্থানান্তরিত হয়েছে, পাত্র স্থানান্তরিত হয় নাই। সেই ক্ষেত্রে অবশ্যই আমার দেখবে যে এখানের মানটা -0.78 ভোল্ট আসবে। যেহেতু এখানে মাইনাস, তার মানে স্বতঃস্ফূর্ততা নেই, বিক্রিয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আমার এইটি ব্যবহার করা যাবে, অর্থাৎ স্থায়িত্ব বৃদ্ধি পাবে বা স্থায়িত্ব অক্ষুণ্ণ থাকবে। সে কারণে খেয়াল করবে, যার জারণ মান বেশি তাকে কখনোই অ্যানোড হিসাবে ব্যবহার করা যাবে না যদি তুমি পাত্রটিকে সংরক্ষণ করতে চাও। অর্থাৎ অ্যানোড মান যার বেশি বা জারণ মান যার বেশি তাকে সবসময় তোমার ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ নিচের মৌলগুলো, তড়িৎ রাসায়নিক সারির নিচের মৌলগুলো যাদের বিজারণ বিভবের মান বেশি তাদেরকে আমরা কি হিসাবে ব্যবহার করব, তাদেরকে আমার অ্যানোড হিসাবে যদি ব্যবহার করি, এবং যাদের বিজারণ বিভব কম অর্থাৎ জারণ বিভব বেশি তাদেরকে যদি আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করি তাহলে আমার মান আসবে মাইনাস। সেই ক্ষেত্রে আমার স্থায়িত্ব
বৃদ্ধি পাবে, কাজে সেই ক্ষেত্রে আমার স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এখন আরেকটি কোশ্চেন দেখো, সেখানে বলেছে যে এই দুটোকে দিয়ে ওনারা তারপর বলেছে যে উদ্দীপকের প্রথম এ পাত্রের দ্রবণটিকে জিঙ্কের একটি পাত্রে রাখা যাবে কিনা। এবার সম্পূর্ণ ভিন্ন আরেকটি মৌল ওনারা নিয়ে এসছেন, জিঙ্ক। বিজারণ বিভব দেখিয়েছেন জিঙ্ক বাই জিঙ্ক, বিজারণ বিভব কত, এটার মান -0.76 ভোল্ট, 76 ভোল্ট। বলেছেন ওনারা যে উদ্দীপক 1 নম্বর উদ্দীপকটিকে, অর্থাৎ এইবারে যেটা ওনারা বলছেন জিঙ্কের পাত্রে এখানে ফেরাস সালফেট ছিল, আমি আবার আগের মতোই লিখে দিচ্ছি, এখানে ফেরাস সালফেট ছিল আর এখানে ছিল কপার সালফেট। অর্থাৎ জিঙ্কের পাত্রে কি রাখা যাবে কিনা, ফেরাস সালফেট রাখা যাবে কিনা। এখানে দেখো, এখানে ফেরাসের বিজারণ বিভাগ 0.44 আর জিঙ্কের বিজারণ বিভাগ 0.76। এখন পাত্র যেটা হবে সে কি হবে, আমি আগেই বলেছি পাত্র সবসময় অ্যানোড। তাহলে এখানে E0 সেল আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে জিঙ্কের মান কত আসছে মাইনাস, যেহেতু এটা অ্যানোড হিসাবে তাহলে আমি প্রথমে ক্যাথোড যাচ্ছি, ক্যাথোড হলো 0.44, অর্থাৎ আয়রনের -0.76 -0.76, এবং এটা কি দেখবো, একক হবে আমার ভোল্টে, অর্থাৎ দুটোই কিন্তু আমার কি হচ্ছে -0.44 প্লাস 0.76। তাহলে দুটো যোগ বিয়োগ করলে আমার মান কত আছে, প্লাস 0.32 ভোল্ট, 0.32 ভোল্ট। দেখো এখানে কিন্তু ধনাত্মক মান চলে আসছে, অর্থাৎ জিঙ্কের পাত্রে আমার আয়রনের দ্রবণ রাখা যাবে না, কোনোভাবে এই দ্রবণটা আমার রাখা যাবে না। এখন আমার তোমাদের যদি এইভাবে যদি একটা কোশ্চেন আসে, দেখো আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনটার মধ্যে আমরা যদি একটু দেখি যে এরকম ফ্যারাডের সূত্র দিয়ে একটা কোশ্চেন আজকে আমি দেখাতে চেয়েছিলাম, যদি সময় খুব কম। ফ্যারাডের সূত্রগুলো তোমরা মোটামুটি করে আসছো, জানো এটা যে প্রথম সূত্রটি কি ছিল, W সমান ZIT। W সমান ZIT দিয়ে আমরা কি বুঝাই, যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে ক্যাথোডে সঞ্চিত পদার্থের ভর প্রবাহিত বিদ্যুতের বা বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, অর্থাৎ W প্রপোর্শনাল Q। এখানে যদি আমরা কিউটাকে সরাই দিই, ZIT আসে, Z হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং কুলম্বের মানের সাথে I × T, অ্যাম্পিয়ার × সময়। Z এর মান আমরা কিভাবে বের করি, Z এর মান বের করি মৌলের পারমাণবিক ভর বাই যোজনী ইন্টু 1 ফ্যারাডে, দ্যাট ইজ 96,500 কুলম্ব। এইটা দিয়ে আমরা জেড বের করি। এখন যদি তোমাদের একটা কোশ্চেন আসে, আমি একটি কোশ্চেন শুধু দেখিয়ে দিচ্ছি, যে উদ্দীপক একটি দ্রবণ দেখানো হলো, এই অংশটিকে তোমরা বাদ দাও, শুধু এই অংশটিকে দেখো। উদ্দীপক একটি দ্রবণের মধ্যে 160 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ যদি প্রবাহিত হয় কতক্ষণ ধরে, 40 মিনিট ধরে, তাহলে কত পরমাণু, ক্যাথোডে কতটি জিঙ্ক কতটি এখানে জিঙ্ক ধরা হয়েছে, এখানে কতটি জিঙ্ক পরমাণু জমা হবে। তাহলে কি কি আছে কি কি নাই সেটা আমরা আগে দেখি। এখানে 160 মিলি অ্যাম্পিয়ার দেয়া আছে, অর্থাৎ আমার আই দেয়া আছে, কিন্তু দেখো মিলি অ্যাম্পিয়ার, তাহলে তোমাকে আই এর মান কি হবে, এটাকে অ্যাম্পিয়ারে আনতে হবে, অর্থাৎ 160 × 10⁻³ এইবার তাকে আমি অ্যাম্পিয়ারে নিয়ে আসতে পারলাম। সময় কি দেওয়া আছে, টি অবশ্যই দেওয়া আছে 40 মিনিট, তাহলে টি হলো, মিনিটে রাখবো না, আমরা এটাকে সেকেন্ডে নিয়ে আসবো, 40 × 67। এখন আমাকে বের করতে হবে কি কত টি, এটার জন্য আমাকে নিশ্চয়ই ডাব্লিউটা বের করতে হবে, অর্থাৎ তার জন্য আমাকে জেড এর মানটা বের করতে হবে। জেড আমার কিন্তু এখানে দেয়া নেই। তাহলে জিঙ্কের ক্ষেত্রে পারমাণবিক ভর কত, জিঙ্কের পারমাণবিক ভর আমরা জানি, জিঙ্কের ক্ষেত্রে হলো আমার 65। যোজনী আমরা এটাও জানি, জিঙ্কের ক্ষেত্রে 2, আর বাকিটা 96,500 দিয়ে গুণ করে যেই মানটা আসবে, তাহলে আমার জেড এর মান বের হয়ে গেল। এই মানগুলা বসিয়ে আমি কোন মানটা পাবো, ডাব্লিউ এর মান কিন্তু আমি পেয়ে যাচ্ছি, অর্থাৎ সঞ্চিত পদার্থের ভর পেয়ে যাচ্ছি। কিন্তু আমার কাছে চেয়েছে কতটি, অর্থাৎ কয়টি পরমাণু সেটা জানতে চেয়েছে। তাহলে কয়টি পরমাণু বের করার নিয়মটা কি, এখানে আমার একটু অ্যাভোগাড্রো নাম্বারের সাহায্য নিতে হবে। আমার সংখ্যা অর্থাৎ কতটি জমা হবে সেটা, দ্যাট ইজ Na অ্যাভোগাড্রো নাম্বার যোগ যে পরীক্ষায় যে সঞ্চিত
হয়েছিল যে অণুগুলো, জিঙ্কের অণু, তার পরিমাণ। এটা আমরা আসবে এরকম, অ্যাভোগাড্রো নাম্বার প্লাস ডাব্লিউ, যতটুকু সঞ্চিত হয়েছিল, ডিভাইডেড বাই তার পারমাণবিক ভর। তাহলে এটা যদি করি তাহলে মানটা কি দাঁড়াবে, তাহলে কতটুকু জিঙ্ক পরমাণু সঞ্চিত হয়েছিল, 6.023 ইন্টু 10⁻23, সরি এখানে গুণ হবে, আমি প্লাস দিয়ে ফেলেছিলাম, 23 ইন্টু ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ এর মান আমরা ওইখান থেকে যেটা পেয়েছিলাম সেই মানটা আমার বের করতে হবে এখান থেকে। আর এম এর মান আমরা জানি জিঙ্কের ক্ষেত্রে এম এর মান ছিল 65। এইখানে যে মানটা আসবে এটাই হলো আমার কতটি পরমাণু জমা হয়েছিল, এখান থেকে আমরা বের করতে পারবো। এভাবে এই অঙ্কগুলো অনেক সময় এসটিপিতে দেয় যে এসটিপিতে কতটুকু জমা হয়েছিল। এসটিপির ক্ষেত্রে খেয়াল রাখবে, শুধু আমি পরবর্তী ক্লাসে আরেকটু আলাপ করতে হবে, আজকের সময় প্রায় শেষ। এসটিপি দিয়ে যখন করবে শুধু খেয়াল রাখবে সেখানে 22.4 লিটার তোমার হিসাব করতে হবে। 22.4 লিটারে 1 মোল অণু বা পরমাণু সঞ্চিত হতে পারে। যদি এখানে ধরো আমার হাইড্রোজেনের ক্ষেত্রে হয় তাহলে 22.4 লিটার সমান 2 গ্রাম হাইড্রোজেন। যদি পরমাণুর ক্ষেত্রে হয় এইচ, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন। অর্থাৎ স্টার্ট করতে হবে এসটিপির ক্ষেত্রে 22.4 লিটার দিয়ে। এখন তোমাকে বলা হলো যে কতক্ষণে 500 মিলিলিটার জমা হবে, হাইড্রোজেন জমা হবে। তাহলে 22.4 গুণন 1000 মিলিলিটার সমান 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমার কতটুকু বের করতে হবে, 500 মিলি হাইড্রোজেন সমান কত গ্রাম হাইড্রোজেন। এটা যখন আমরা বের করতে পারবো, আমার কিন্তু কি বের হয়ে যাচ্ছে, আমার ডাব্লিউ এর মান বের হয়ে যাচ্ছে। যখন আমার ডাব্লিউ এর মান বের হয়ে যাচ্ছে তখন সেখান থেকে আমাকে বের করতে যদি হয় যে কুলম্বের পরিমাণ যদি বের করতে হয়, তাহলে কুলম্বের পরিমাণ বের করতে গেলে আমার সূত্রটা আসবে ডাব্লিউ বাই জেড। তো ডাব্লিউ এর পরিমাণটা এখান থেকে আমার বের হয়ে যাবে। জেড এর পরিমাণটা আমার একটু আগে যে সূত্রটা দিয়েছিলাম সেখান থেকে আমি বের করতে পারবো। এবং ফাইনালি দুটোকে বসিয়ে আমি কত পরিমাণ কুলম্ব প্রবাহিত করতে হবে 500 মিলিলিটার হাইড্রোজেন সঞ্চিত করতে হলে ক্যাথোডে, বা 500 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হলে, সেটাও আমার বের করতে হবে। শুধু এসটিপির ক্ষেত্রে খেয়াল রাখবে এখানে 22.4 দিয়ে স্টার্ট হয়েছে, আর এখানে সেই আগের অঙ্কগুলোতে সেটার আর প্রয়োজন হয় নাই। আমার আজকের সময় শেষ। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।